নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সোনিয়া। আচ্ছা, ভোটের হাওয়া কি বলছে, মালদার হাওয়াই বা কি বলছে? বিভিন্ন প্রান্তে আমরা ছুটে বেড়াচ্ছি, জানার চেষ্টা করছি। আজ আমি আমার সঙ্গে এমন একজন মানুষকে পেয়েছি যিনি মালদার ঘরের মেয়ে এবং বাংলার রাজনীতির পরিচিত মুখ, যিনি খান চৌধুরী পরিবারের ঐতিহ্যকে সঙ্গী করে দীর্ঘ পথ পেরিয়েছেন এবং বলা যায় আবার ঘরের মেয়ে ঘরে ফিরে এসেছে। আমার সঙ্গে রয়েছেন মৌসুম বেনজির নূর। অনেক অনেক স্বাগত জানাবো নিউজ 18 বাংলা ডিজিটালে। শুরুতেই যে প্রশ্নটা রাখতে চাইবো, সত্যিই তো তাই, 7 বছর পর আবার ঘরের মেয়ে ঘরে ফিরে এসেছে। কি কারণ, এবং এই ফিরে আসাটা নিশ্চয়ই অনেকটা আনন্দের? অনেকটাই আনন্দের। একটা তো ভেতরে চাপ ছিলই, কারণ এটা আমাদের পরিবার, বরকত সাহেবের পরিবার, ওনার জন্যে আমরা কিন্তু রাজনীতিতে এসেছি। এখানে একটা প্ল্যাটফর্ম পেয়েছি আমি কাজ করারও প্রচুর সুযোগ পেয়েছি। একটা হয়তো আমার চিন্তাধারা ছিল যে বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলে যাওয়া দরকার, আমি গেছিলামও, ওখানেও আমাকে প্রচুর সুযোগ দিয়েছিলেন কাজ করার, আমি কাজ করেছি। কিন্তু ভেতরে কোথাও না কোথাও একটা ব্যথা, একটা কষ্ট ছিল যে নিজের পরিবারকে ছেড়ে অন্য জায়গায় গেছি। পরিবারের মধ্যেও ইশাদার আমি আলাদা আলাদা লড়াই করেছি 2019 সালে, একটা কষ্ট ছিল। মানুষের মধ্যেও কোথাও না কোথাও একটা কষ্ট ছিল, যেভাবে আমরা রেসপন্স পাচ্ছিলাম। তো এটা নিজেদের মধ্যে একটা আলোচনা হচ্ছিল, ফ্যামিলির মধ্যেও একটা আলোচনা হচ্ছিল, এবং সবাই বলেন যে ইশাদা আর আমি বরকত সাহেবের উত্তরসূরি, ওনার লেগেসিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে আলাদা আলাদা কাজ না করে আমরা একসঙ্গে কাজ করব, বরকত সাহেবের লেগেসিকে মজবুত করব, ওনার উত্তরসূরি হিসেবে দুজনে একসঙ্গে কাজ করব, কংগ্রেস পরিবারকে মজবুত করব। শুধু কি পারিবারিক কারণেই ফিরে আসা, নাকি কোথাও গিয়ে তৃণমূলে এতদিন থাকা, কোথাও গিয়ে ভিতরে ভিতরে অন্য কোনো দ্বন্দ্ব কিছু কাজ করছিল? দেখুন, আমি আগেও বলেছি, তৃণমূল আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে, আমাকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট করা হয়েছিল, আমাকে রাজ্যসভার সাংসদ করা হয়েছিল। কিন্তু আমার এটা ব্যক্তিগত কারণ, আমার মনে হয়েছে যে আমার কংগ্রেসে ফিরে যাওয়া উচিত, তাই আমি কংগ্রেসে ফিরে এসেছি। একটা প্রশ্ন রাখতেই চাইবো যে সুজাপুর কেন নয়, মালতীপুরই কেন, কি কারণ? সুজাপুরে আমি আগেও বিধায়ক ছিলাম, আমাদের পরিবার থেকে অনেকেই ছিলেন, বরকত সাহেব থেকে শুরু করে আমার মা, তারপর ইশাদা, আমি, লেবু মামা, আমরা অনেকেই ছিলাম, এবং ওখান থেকেও প্রচুর ডিমান্ড আসছিল। কিন্তু যেহেতু আমি উত্তর মালদায় দুবারের সাংসদ ছিলাম, ওখান থেকেও প্রচুর ডিমান্ড আসছিল। তো সেই কারণে দল সিদ্ধান্ত নিয়েছে যে আমার মালতীপুরে লড়াই উচিত। এবং সুজাপুরে একটা বক্তব্য ছিল যে যদি ফ্যামিলি থেকে না হয় বা আপনি যদি না হন, তাহলে লোকাল কাউকে দেওয়া উচিত, সে কারণে আমরা লোকাল প্রার্থী দিয়েছি। মৌসুম বেনজির নূরের একটা আলাদা ক্যারিশমা আছে, এটা বলার অপেক্ষা রাখে না। এবারের ভোটে সেটা কতটা কাজ করবে? এখন সেটা আমি বলতে পারবো না, সেটা মানুষ সিদ্ধান্ত নেবে। আমি মানুষের কাছে আপিল করব, তাদের দুঃখে সুখে তাদের পাশে ছিলাম। সাংসদ হিসাবে 10 বছর আমি উত্তর মালদায় কাজ করেছি, বিভিন্ন সময় মানুষের কিছু উপকার করতে পেরেছি, কিছু হয়তো পারিনি, কিন্তু তাদের সবারই পাশে ছিলাম। মালতীপুরে দল আমাকে দায়িত্ব দিয়েছে কংগ্রেসের ক্যান্ডিডেট হিসেবে, আমি সেইভাবে কাজ করার চেষ্টা করব। বিশেষ করে আরও বেশি, এখন যেহেতু বিধানসভা, আরও বেশি করে তাদের পাশে থাকার চেষ্টা করব। এসআইআর নিয়ে অনেক ক্ষোভ বিক্ষোভ সবকিছু রয়েছে, অনেক অভিযোগ রয়েছে। এই মুহূর্তে যে সিচুয়েশন তৈরি হয়েছে মালদায়, কোথাও গিয়ে অনেকে বলছেন যে কংগ্রেসের মদত রয়েছে, কিভাবে দেখেন এই কথাগুলো? দেখুন, এইটা যেটা বলা হচ্ছে, এটা আমি তো মনে করি এটা ঠিক নয়। অবশ্যই আমরা ভোটারদের সঙ্গে আছি, আমাদের বক্তব্য, আমরা প্রথম দিন থেকেই কিন্তু আন্দোলন করছি, আমরা অবস্থান বিক্ষোভেও বসেছিলাম মালদা টাউনে, এবং আমরা প্রত্যেকটা ব্লকে ব্লকে বিডিও অফিসের সামনে ডেপুটেশন করেছি, আমরা মিটিং মিছিল করেছি। কারণ দেখুন, আমরা মানুষের সঙ্গে থাকি, মানুষের মাঝে থাকি, এবং মানুষ কিন্তু খুব আতঙ্কিত। ভালো ভালো মানুষের, প্রকৃত ভোটারদের নাম আজকে অ্যাডজুডিকেশন লিস্ট বা ডিলিটেড লিস্টে চলে গেছে, যাদের প্রচুর দীর্ঘদিন ধরে তাদের বাপ দাদা আমল থেকে তাদের পরিবার এখানে থাকছেন, তাদের কাছে ডকুমেন্টস আছে, পেপার আছে, অনেকের কাছে তো পাসপোর্টও আছে, তবুও তাদের নাম অ্যাডজুডিকেশন লিস্ট বা ডিলিটেডে চলে গেছে। তো এটা তো একটা অন্যায় হচ্ছে, এটা একটা ইনজাস্টিস হচ্ছে, এবং সেই কারণে আমরা কিন্তু মানুষের পাশে আছি। আমি আজও বলবো যে ইলেকশন কমিশন যেটা করছেন ঠিক করছেন না। ওদের উচিত যে ভোটারদেরকে আগে ঠিক করুন, ভোটার লিস্ট ঠিক করুন, প্রকৃত ভোটারদেরকে ভোটার লিস্টে রাখুন। আর যারা বাইরে থেকে যদি কেউ এসে থাকে, এতদিন তো আমরা কোনো রোহিঙ্গা খুঁজে পেলাম না,
কিন্তু যদি কোনো বাংলাদেশি বা বাইরের লোক এসে থাকে ব্যবস্থা নিন, আমরা 100% সাপোর্ট করব। কিন্তু প্রকৃত ভোটারদেরকে যেভাবে আপনারা ভিক্টিমাইজ করছেন বা হ্যারেস করছেন সেটার বিরুদ্ধে কংগ্রেস লড়বে। এবং আমি আজও বলবো, দরকার পড়লে ভোট পিছান, মানুষকে আপনারা সুযোগ করে দিন যাতে মানুষ ভোট দিতে পারে। এই যে মালদা এরকম একটা পরিস্থিতি তৈরি হলো, বিচারকদের আটকে রাখা হলো, কিভাবে দেখেন এই ঘটনাকে? দেখুন, এই ঘটনা ডেফিনেটলি আমি বলবো বিচারপতি যারা ছিলেন তাদের সঙ্গে যেটা হয়েছে এটা আমরা কখনো মানে বলবো না যে এটা সঠিক জিনিস, কারণ ওনারাও তো দিনরাত জেগে ওনাদেরকে যেটা দায়িত্ব দিয়েছে সেটাকে ওনারা পালন করার চেষ্টা করছে, এটা তো আমরা কখনোই সাপোর্ট করব না। কিন্তু ব্যাপার হচ্ছে, দেখুন সাধারণ মানুষ আমরা দেখতে পাচ্ছি তো রাস্তায় ছোট ছোট বাচ্চারা, মায়েরা রান্না বান্না ওখানে রাস্তাতেই করছেন, এমন একটা পরিস্থিতি হয়ে উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ওনাদেরকে তো সে আস্থা ভরসা দিতে হবে, সেটা দিচ্ছে না কেন? সেটা তো দেওয়া উচিত। এটা দিলেই কিন্তু ওনাদের মনে ভয় ঢুকে গেছে যে হয়তো আমাদেরকে এখান থেকে বের করে এনআরসি করার একটা চেষ্টা হচ্ছে বা ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবার একটা, সবার মধ্যে কিন্তু আতঙ্ক ঢুকে গেছে। তো সেই পরিস্থিতি আজকে ইন্ডিয়ান সিটিজেন তারা, তো তাদেরকে যেভাবে প্রতারণা করা হচ্ছে, ভিক্টিমাইজ করা হচ্ছে, এটার দায়িত্ব কে নেবে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এই যে রাষ্ট্রপতি শাসনের কথা বারবার করে উঠে আসে, কি মনে হয়? আমরা তো নিজেরাই কিছু একটা জিনিস সত্যি কথা বলতে গেলে কিছু বুঝতে পারছি না যে কি হচ্ছে, যে জেনুইন ভোটারদের নামে এইভাবে বাদ চলে যাচ্ছে, রাষ্ট্রপতি শাসনের কথা উঠে আসছে, এই সব কিছুই তো আমাদের মনে হচ্ছে যে একটা স্ক্রিপ্টেড প্ল্যান, যে মানুষকে আতঙ্কিত করে ভোটে যাওয়ার, এইটুকুই আমরা বুঝতে পারছি। প্রায় এখানে 71% মুসলিম ভোট রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবে এত নাম বিচারাধীনের তালিকায়, কোথাও গিয়ে কি মনে হয় যে এফেক্ট পড়বে? আমরা মালদা জেলাতেই দেখতে পাচ্ছি পুরো পশ্চিমবঙ্গে 60 লাখ নেম যেমন বাদ গেছে বা অ্যাডজুডিকেশনে আছে, মালদাতে 8.5 লাখ নাম অ্যাডজুডিকেশন লিস্টে ছিল, এখন আস্তে আস্তে হয়তো কমছে। কিন্তু এর মধ্যেও যদি আপনি দেখেন ডিটেলস, তাহলে অলমোস্ট 70% নাম কিন্তু মাইনরিটিদের। তো এটা তো একটা বিভাজন সৃষ্টি করার চেষ্টা হচ্ছে, যে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে একটা গণ্ডগোল যাতে লেগে যায়, এটার বিরুদ্ধে কিন্তু আমরা লড়াই করছি। আপনার কংগ্রেসে থাকা, তারপর সেখান থেকে তৃণমূলে যাওয়া, কোথাও গিয়ে আপনাকে যারা পছন্দ করেন যে ভোটগুলো তৃণমূলে পড়তো এরকম, বা যে মুসলিম ভোট, কোথাও গিয়ে কি এবার আবার আপনার ঘরে ফিরে আসা, ভোট কাটাকাটি হবে, আর সেখানে কি বিজেপি কোথাও কোনোভাবে ফায়দা পেয়ে যেতে পারে? আমার যে সিদ্ধান্ত, এটা একটা আমার কনসিয়াস লেভেলের সিদ্ধান্ত। আমি রাজনীতিতে আছি, দীর্ঘদিন ধরে আছি, কিছু হয়তো ঠিক করেছি, কিছু হয়তো ভুল করেছি, কিন্তু এই যে সিদ্ধান্ত আমার, এটা আমার পার্মানেন্ট সিদ্ধান্ত। রাজনীতিতে কখনো আমরা জিতবো, কখনো হারবো, ব্যক্তিগতভাবে হয়তো আমি কখনো জিতবো, কখনো হারবো, কিন্তু এই যে আমি ডিসিশন নিয়েছি, এটা আমার লাইফ লং ডিসিশন, এবং আমি ফেস করতে রাজি আছি। আমি মানুষের কাছে যাচ্ছি, ভোট ভিক্ষা করছি। আমি 10 বছর তাদের সাংসদ ছিলাম, বিপদে আপদে তাদের পাশে ছিলাম। আমি হয়তো তৃণমূলে গেছিলাম, কিন্তু তাদেরকে ছেড়ে কখনো যাইনি। এবং এতদিন ধরে আমরা রাজনীতি করছি। আমি নিজে ব্যক্তিগতভাবে বলছি, বরকত সাহেবের পরিবার কেউ একটাও আঙুল তুলতে পারবে না যে কাউকে আমরা চিট করেছি। আমি নিজেও, আমি আজকে 16 বছর ধরে রাজনীতিতে আছি, কেউ 1 টাকার বদনাম দিতে পারবে না। আমার একটা ইমেজ যেটা আছে সেটাকে আমি পরিষ্কার রাখার চেষ্টা করেছি, মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি, সেটা নিয়ে আমি মানুষের দ্বারে যাব, মানুষ যে সিদ্ধান্ত নেবে সেটা মেনে নেব। এই যে বরকত সাহেবের যে রাজনৈতিক উত্তরাধিকার, সেখানে কোথাও গিয়ে কি মনে হয় যে কংগ্রেস এটাই একমাত্র বেস্ট প্ল্যাটফর্ম? আমি যখন কংগ্রেসে ছিলাম, ডেফিনেটলি বরকত সাহেব যেভাবে কাজ করেছে মানুষের জন্যে, বরকত সাহেবকে অনেকে যেভাবে ভালোবাসেন, মানে হৃদয়ে একটা উনি ছাপ ছেড়ে গেছেন। তো সেই দিক থেকে বরকত সাহেবের পরিবারকেও মানুষ খুব ভালোবাসেন, বিশেষ করে মালদার মানুষ। তো এটা আমাদের কাছে একটা বিরাট বড় দায়িত্ব, এটা একটা বিরাট বড়, আমি বলতে পারি এক ধরনের প্রেশারও, কারণ উনি যেভাবে এক সময় চাকরি দিতে পেরেছিলেন বা কাজ করতে পেরেছিলেন, আমরা কিন্তু সেই অপরচুনিটি হয়তো পাইনি, কিন্তু তবুও মানুষের ভালোবাসাটা আমরা সবসময় পেয়েছি। আমাদের কাছে এটা অনেক বড় দায়িত্ব, এবং ওনার কাছে আমরা এত পেয়েছি, আমাদের দেওয়ার কিন্তু সময়, সেটাই আমরা দেওয়ার চেষ্টা করব। মালদা, মুর্শিদাবাদ এই জায়গাগুলোয় এখনো সত্যি দেখা যায় যে কংগ্রেসের সংগঠন রয়েছে, কিন্তু বাকি জেলাগুলোর ক্ষেত্রে যথেষ্ট নড়বড়ে কংগ্রেসের সংগঠন। কেন, কোন জায়গাগুলোতে খামতি বলে মনে হয়?
মালদা জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ এসব জায়গাতে অবশ্যই কংগ্রেস এখনও খুব মজবুত। আরও কিছু কিছু ডেফিনেটলি জায়গা আছে, হ্যাঁ কিছু কিছু জায়গায় কংগ্রেস দুর্বল হয়ে গেছে, কারণ আমরা হয়তো অতটা বেশি মানে অ্যাক্টিভ ছিলাম না। কিন্তু এখন যে সিদ্ধান্ত আমাদের সম্মানীয় পিসিসি প্রেসিডেন্ট শুভঙ্কর দা, আমাদের এআইসিসি নেতৃত্ব রাহুলজি, খার্গেজি যেটা নিয়েছেন যে আমরা একা লড়বো, এটাতে আমি মনে করি হয়তো অনেকে বলতে পারেন যে কংগ্রেসের হয়তো মানে জোট করে লড়া উচিত ছিল, ওটাও একটা দিক আমরা করেছি কয়েকবার। কিন্তু এবার কর্মীদের মুখ থেকে এই কথাটা বেরিয়ে এসছে এবং লিডারশিপও এটা চেয়েছে যে কংগ্রেস নিজের জায়গাটা দেখুক, একা লড়ুক। এবং আমার বিশ্বাস যেভাবে এবার 294 সিটসে আমরা টিকিট দিয়েছি, অনেক জায়গায় গণ্ডগোলও হয়েছে, মানুষ কিন্তু দাঁড়াতে চেয়েছে, তো এটা তো খুব ভালো একটা জিনিস। তো আমার মনে হচ্ছে পরবর্তীতে আমরা আরও মজবুত হব। এই যে জোট মানে বাম কংগ্রেস জোট হয়ে লড়া, কোথাও কি মনে হয় যে এই জোট হয়ে লড়াতে আরও কোথাও গিয়ে কংগ্রেসের সংগঠন নড়বড়ে হয়েছে বা অসুবিধে হয়েছে বা কংগ্রেস কর্মী সমর্থকদের মনে এফেক্ট পড়েছে? কিছু জায়গা তো ডেফিনেটলি এফেক্ট পড়েছে, যেখানে কংগ্রেস ধরেন ক্যান্ডিডেট দিতে পারেনি, সেখানে অন্যান্য দলের ক্যান্ডিডেটকে আমরা সাপোর্ট করেছি, সেখানে তো কিছুটা হলেও কংগ্রেসের যেহেতু ক্যান্ডিডেট ছিল না, এফেক্ট তো পড়েছে এবং সেটাকেই এবার ঠিক করার চেষ্টা হচ্ছে। বারবার একটা প্রশ্ন উঠে আসে, কার নেতৃত্বে এগিয়ে যাওয়া, নেত্রীকে কি মনে হয় এই বিষয়টায়? কংগ্রেস কিভাবে এগিয়ে যাবে? কংগ্রেস দেখুন আমাদের একটা বড় দল, পুরনো দল, ওয়ান অফ দ্য মানে ওল্ডেস্ট পার্টি ইন ইন্ডিয়া। আমাদের তো নেতা আছেনই, আমাদের নেতা রাহুল গান্ধী, আমাদের নেতা প্রিয়াঙ্কা গান্ধী, আমাদের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী খার্গেজি, এনারা আছেন। বেঙ্গলে আমাদের নেতৃত্ব আছেন, এখানে শুভঙ্কর সরকার আছেন, অধীর বাবু আছেন, এখানে আমাদের ভিক্টর ভাই খুব ভালো কাজ করছেন। আর এইভাবে একা লড়তে গেলে আরও বেশি কিন্তু নেতৃত্ব উঠে আসবে। কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব, তারা আসবেন প্রচারে? ওনারা তো বলেছেন আসবেন, আমরাও খুব আশা করছি, কারণ ওনাদের প্রচুর ক্রেজ আছে, বিশেষ করে মালদা জেলায় আমরা দেখতে পাই প্রচুর মানুষের ডিমান্ড, যে আর বিশেষ করে প্রিয়াঙ্কাজিকে নিয়ে প্রচুর ডিমান্ড, যেহেতু উনি আগে কখনো আসেননি, রাহুলজি সোনিয়াজি তো অনেকবারই এসছেন, তো প্রচুর ডিমান্ড আছে। বারবার একটা ফ্যাক্টর খুব কাজ করছে এখানে, তৃণমূলের সঙ্গে কংগ্রেসের একটা টাফ ফাইট হতে পারে কোথাও গিয়ে, কি মনে হয় ওভারঅল ভোটের ক্ষেত্রে বলছিস, মানে পুরো ভোট পার্সেন্টেজের ক্ষেত্রে বিজেপি একটা বড় ফ্যাক্টর হয়ে যেতে পারে কি এই সবের ফাঁকে, এই লড়াইয়ের ফাঁকে? আমার মনে হয় এটা এনআরসির একটা পরিস্থিতি যখন হয়েছিল তখন একটা মানে তৈরি হয়েছিল, কিন্তু এখন মানুষ অনেক সজাগ, মানুষ ডিসিশন নেবে যে কাকে ভোট দেবে। যেমন তৃণমূল লড়ছে, কংগ্রেসও লড়ছে, এবং তৃণমূল এতদিন ধরে ক্ষমতায় আছে, ওনারা কি কাজ করেছেন কি করেননি, কোথায় অভাব অভিযোগ আছে সবই মানুষ জানে। মানুষ কিন্তু খুব এখন সতর্ক, শার্প এই ব্যাপারে, ওনারা ডিসিশন নেবে। বেঙ্গলের লিডার হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি কত পার্সেন্টেজ দিতে চান, কি মনে করেন, মানে সামনে বাংলা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ভূমিকা রয়েছে, মানে আপনার মতামত কি? দেখুন উনি ডেফিনেটলি একজন লড়াকু নেত্রী এবং উনি সেলফ মেড, ওনাকে আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি, সম্মান করি, এবং তৃণমূলে তো আমি গেছিলামই ওনাকে দেখে, তো সেই দিক থেকে ডেফিনেটলি উনি একজন ফাইটার এবং উনি নিজের কাজ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর কি মনে হয় এমন কে রয়েছেন যাকে বেঙ্গল লিডার হিসেবে এগিয়ে দেওয়া যায়? অনেক মুখ আছে বা উঠছে, তো এখনই তো আমি ওইভাবে বলতে পারবো না, কিন্তু আমাদের মধ্যে যেমন শুভঙ্কর দা খুব ভালো কাজ করছেন, অধীর বাবু আছেন, ভিক্টর ভাই আছেন, তো সেরকম নিশ্চয়ই এমন একটা মুখ উঠে আসবে যারা আগামী দিনে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাবে। আপনি নিজেও তো একজন লড়াকু নেত্রী, নিজেকে কখনো এগিয়ে রাখবেন না? মানে আমি নিজের কাজ করব, আমি নিজের দায়িত্ব পালন করব, কাজ করব, আর দেখুন সেটা তো মানুষ ঠিক করবে। আচ্ছা, এইবারের ভোটে জেন জি আমরা বিভিন্ন জায়গায় দেখেছি একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে, কোথাও গিয়ে মনে হয় যে মালদার ক্ষেত্রেও, মালতীপুর কেন্দ্রের ক্ষেত্রেও জেন জির ভোট একটা বড় ফ্যাক্টর হবে, তরুণ প্রজন্মের ভোট? অ্যাবসলিউটলি, জেন জির একটা ইম্পর্ট্যান্ট রোল আছে, আগামী দিনে কি হতে চলেছে তাদের একটা ভূমিকা, সেটা ডেফিনেটলি একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে, এবং তাদের কাছেও আমরা পৌঁছানোর চেষ্টা করছি যে তারা যেটা ঠিক মনে করেন সেটা যাতে করে। এবার কি মনে হচ্ছে মালদায় কি হতে চলেছে? মালদায় আমার যেটা মনে হচ্ছে, আমি তো অনেক জায়গায় ঘুরছি,
আমার মনে হচ্ছে যে মানুষের রেসপন্স কিন্তু খুব ভালো কংগ্রেসের প্রতি, তা আমরা খুব আশাবাদী যে মালদা জেলায় রেজাল্ট খুব ভালো হবে। অনেক অনেক ধন্যবাদ এবং আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ।